অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিরাট সুখবরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সংসদ শুরু হওয়ার সাথে সাথে জামাত এনসিপি হিট হয়ে গেল। অর্জন জামাতের, অর্জন এনসিপির। নির্লজ্জ রাষ্ট্রপতি যদি আপনাদের জীবনে দেখতে ইচ্ছা করে তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে দেখে নেবেন, যার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। সে কারণেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে। দর্শক চলুন আমরা দেখব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবার যে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। পুরাই মাস্টার প্ল্যান। হাসনাত আব্দুল্লাহ মাস্টার প্ল্যান করেই সংসদে গিয়েছেন এবং রাষ্ট্রপতিকে এভাবে অপমান হতে হবে আমি আমার জীবনে সংসদে এমনটা আচরণ দেখি নাই। হাসনাত আব্দুল্লাহ পুরাই মাস্টার প্ল্যান করেই তিনি গিয়েছিলেন। থাকা অবস্থায় সে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তার সেই প্রতিশ্রুতি সে রক্ষা করেছে এবং এতদিন ধরে সে আত্মগোপনে থাকলেও এইবার ঢাকা মোহাম্মদপুরের তার গোপন আস্থানা হতে হাতে নাতে ধরা পড়েছে এই কাবুয়া কাদের। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। হাসনাত আব্দুল্লাহ ভাই, হি ইজ এ জিনিয়াস ভাই, হি ইজ এ জিনিয়াস, হি ইজ সুপার সুপার। যা দেখাইলো সে গত পরশু রাত্রে, সেটা ইতিহাস হয়ে থাকলো বাংলাদেশের এই অঙ্গনে, মানে এই রাজনীতির অঙ্গনে। ক্ষমতা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি বর্তমান প্রেক্ষাপটের আলোচিত সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে ভয়ঙ্কর তথ্যগুলো আপনারা জানতে পারবেন আজকের তাজা গরম খবরে। সেই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেলাটা দেখিয়ে গেছে, সেই পথে হাঁটছে বিএনপি এবং জামাত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা বাড়াবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক বিরাট সুখবরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সংসদ শুরু হওয়ার সাথে সাথে বিএনপি জামাত যথেষ্ট ঐক্যমত হয়ে গিয়েছে এবং অনেক কাছাকাছি এসেছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, অনেক কিছু হবে। 100% না হলেও অধিকাংশ হবে, মোর দেন 90% ইমপ্লিমেন্ট হবে এবং বিএনপি একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবে, কিন্তু জামাতের যে দাবি বা এনসিপির যে দাবি এটা পূরণ হবে এবং যথেষ্ট কাছাকাছি এসেছে। এবং আপনারা যতটুকু বিরোধিতা যা দেখছেন, কিন্তু আমি দেখছি ভিন্ন কিছু। বিএনপি জামাত ঐক্য আর ঐক্য। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে বিএনপি জামাতের মধ্যে এই ঐক্য আরো বেশ কিছুদিন দরকার। চূড়ান্তভাবে এটা থাকবে না, বিএনপি জামাত ফাটাফাটি শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে একদম শূন্যের কোঠায় ঠেলে দিতে বিএনপি জামাত একমত হয়েছে। এই যে সংসদে যা দেখলেন, নানান কিছুতে বিএনপি জামাত ঐক্যমতের ভিত্তিতে করেছে। পর্দার অন্তরালে আজকে সংসদে যা হবে, জামাত কি করবে, বিএনপি কি করবে, তার প্রেক্ষিতে বিএনপি কি করবে, জামাত কি করবে, এগুলো সব আগে ভাগে ঐক্যমত অনেক কিছু। এই ঐক্যমতটা গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্ট, ভালো। এখন অনেকে এটাকে বলবেন তাহলে গৃহপালিত বিরোধী দল। না, ফেসিবাদের পতনের পর ফেসিবাদকে একদম কবর দিতে এই ঐক্যমত দরকার আছে এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে এই বিএনপি জামাতের মধ্যে যে কন্ট্রাক্ট চলছে এটা প্রয়োজন আছে। যে বিরোধী দলের আচরণ মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকার দল মানে বিরোধী দলকে ইরিটেট করো, ডিস্টার্ব করো না। এখানে একটা কার্যকর সম্পর্ক বিটুইন পার্টি ইন পাওয়ার অ্যান্ড দি পার্টি অপোজিশন, এটা দরকার। এই জন্য যে সমঝোতার ভিত্তিতে জামাত বিএনপি চলছে, সংসদের প্রথম দিন পার করলো, এটা প্রয়োজন রয়েছে। এখন প্রথম দিনে জামাত বিএনপির মধ্যে সমঝোতা দৃশ্যমান হওয়ার ফলে আমার কাছে মনে হয়েছে সামনে আরো ভালো কিছু হবে। জুলাই সনদের হয়তো বা ওই বিএনপির অল্প কয়েকটা নোট অফ ডিসেন্ট বাদে বাকি সবকিছু হবে, তবে 180 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু 180 দিন সময় আছে। তবে একদম সাথে সাথে প্রথম দিনে বিএনপি সবকিছু করে ফেলবে তা না, বৃহত্তর সমঝোতা এখনো আছে। তবে একটা লেভেলের পর সমঝোতা থাকবে না, এটাও রিয়ালিটি। যেমন বিএনপি জামাত জোট ছিল দীর্ঘদিন, একটা পরিস্থিতির পর সেই জোট আর থাকেনি। এখন আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না, আওয়ামী লীগের রাজনীতি যখন, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট যখন একদম অকার্যকর হয়ে যাবে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে আওয়ামী লীগ একদম শূন্যের কোঠায় চলে যাবে, যেটা অলরেডি গিয়েছে। যেমন সংসদ শুরু হলো, আওয়ামী লীগ শব্দটা একবার উচ্চারণ হলো না, শেখ মুজিব শব্দটা একবার উচ্চারিত হয়েছে, তাও মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নাই, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং শেখ মুজিবের পক্ষে কথা বলার মতো একটা পার্সন নাই। মানে এরকম পরিস্থিতি তো আসেনি। তো এইভাবে, এবং 7 মার্চ নাই, 15ই আগস্ট নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসে ওইভাবে আওয়ামী লীগ নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখন দেখা যাবে যে না, আওয়ামী লীগ একদম আউট হয়ে গেছে, তারপরে হয়তো আপনারা দেখবেন যে বিএনপি জামাত আবার একে অপরের সাথে কিছুটা সংঘাতে লিপ্ত হয়েছে। হ্যাঁ, এটা অনিবার্য হোক, কিন্তু যতটুকু ঐক্যমতের ভিত্তিতে তারা চলছে
এটা এটা ডেফিনেটলি বিরাট সুখবর, এবং আমাদেরকে হাজারবার শুকরিয়া করতে হয় যে না, বাংলাদেশটা নতুন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন হচ্ছে, বিরোধিতার খাতিরে বিরোধিতা বন্ধ হচ্ছে। আমি বলছি না যে সবকিছু আপ টু দি মার্ক স্ট্যান্ডার্ড সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, না, সময় লাগবে, কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সংসদ আপনারা দেখছেন। এবার আপনাদেরকে বুঝাবো যে বিএনপি জামাত একে অপরের উপর খুশি। এই যে সংসদে যেটা হলো, বিএনপি জামাতের উপর খুশি, জামাত বিএনপির উপর খুশি, সবাই খুশি। খুশি না শুধু আওয়ামী লীগ। এই যে বিএনপি জামাত একসাথে খুশি করতে পারলে আওয়ামী লীগ শাহবাগীরা একদম অখুশি হয়, এটাই নতুন বাংলাদেশ, সেটা হয়েছে। এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কাছে বিরোধী দলীয় নেতা যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, যথারীতি সংসদ অধিবেশনে সভাপতি হিসেবে যখন খন্দকার মোশাররফ হোসেনকে নিযুক্ত করা হয় প্রথম অধিবেশনে, তখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে অভিনন্দন জানান সরকারি দলকে, এবং জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সেই সাথে তারা একটু আশাবাদ ব্যক্ত করেন যে একটু যদি বিরোধী দলের সাথে এই বিষয়ে আলাপ করা হতো, তাহলে এটি আরো প্রাণবন্ত হতো, আরো ভালো হতো। বিরোধী দল তখন আরো সন্তুষ্টি চিত্তে এটাকে গ্রহণ করতো এবং সমর্থন জানাতো। এখনো তারা সমর্থন জানাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা। এরপরে জামাত আমির কিছুটা বক্তব্য দেন, তারপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। এটি অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। কারণ যখনই বিএনপি বিদ্যমান সংবিধানের ভিতরে থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, যেটি আসলে নিয়ম যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু হয়, তো সেই নিয়ম রক্ষা তারা করতে গেছে বিএনপি, যেহেতু তারা সংবিধানের ভিতরে আছে। এখন বিএনপি কেন এই সংবিধান করছে, এরও একটা কারণ আছে, অজানা তো আর কিছুই থাকে না, সেটিও আমি আপনাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো যে বিএনপি হঠাৎ কেন এই সংবিধানের প্রেমে পড়ে গেল। একজন মানুষ কখন অসল মালের প্রেমে পড়ে যায়। অসল মাল বুঝতে পেরেছেন তো? আপনারা মনে করেন গ্রামের একটা একেবারে কুচ্ছিরি, চেহারা ভালো না, এরকম একটা মেয়ের প্রেমে পড়ে যায় বা বিয়ে করে তাকে, কখন? এটা খুব সুন্দর সুশ্রী বা বড় চাকরিওয়ালা ছেলে কখন করে? সাধারণত আমাদের সমাজে যেটা হয়। অন্যভাবে নিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ওই মেয়েটার, ওই কুচ্ছিরি বা ওই কালো মেয়েটির যখন চেহারায় তিনি ভালো নয় কিন্তু ধন সম্পদে তিনি অনেক ঊর্ধ্বে, তখন অনেক লোভী মানুষ যাদের দীর্ঘ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে অপরের টাকা নিয়ে তিনি কিভাবে অপরের ধনে পোদ্দারি করবেন, এই ধরনের ইচ্ছা যাদের থাকে, তারা কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে যায়। অথবা কখনো কখনো আপনারা দেখেছেন যে কোনো বিধবা নারী, প্রচুর ধন সম্পদ তার, হঠাৎ কোনো ইয়াং ছেলে, আইবুড়া ছেলে, তিনি ওই বৃদ্ধাকে বিয়ে করেন। কারণ কি? কারণ তার কাছে কিছু মধু আছে, সেই মধু পাওয়ার লোভে সেখানে তারা বারবার ছুটে যায়। তো বিএনপিরও এরকম একটা মধু তারা পেয়েছে, আমি সেটা প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে যেটি বলে নিব সেটি জামাত আমির পরে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একেবারে বারুদের মতো জ্বলে উঠলেন। কেউ কখনো কল্পনা করেছে যে এটি আমাদের শুভ্র দাদু শফিকুর রহমান এই ধরনের বারুদ হয়ে উঠতে পারে? তিনি তার সমস্ত সহযাত্রীদের নিয়ে, তার সংসদ সদস্যবৃন্দদেরকে নিয়ে তিনি এইভাবে ওয়াকআউট করতে পারেন বা প্রতিবাদী হয়ে উঠতে পারেন? মনে হচ্ছিল তিনি একেবারে 22-23 বছরের হাসনাতদের সমবয়সী, নাহিদদের সমবয়সী একটি যুবক, সেরকম তিনি টকবক করে জ্বলে উঠলেন। পরে তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি থামলেন না, তার বক্তব্য চালাতেই থাকলেন। আর ঠিক সেই সময় জামাত আমির তিনি তার সমস্ত সংসদ সদস্যদেরকে নিয়ে, বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে ওয়াকআউট করলেন। এসে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে সেখানেও একটি আগুনঝরা বক্তব্য দিয়েছেন। এবং কি কারণে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কেন আপনারা অধিবেশন বয়কট করলেন, সেখানে জামাত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন যে 3টি কারণে মূলত আমরা এই রাষ্ট্রপতির ভাষণকে আমরা বয়কট করেছি। এর ভিতরে নাম্বার 1, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নিরীহ ছাত্র জনতার বুকে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তিনি তার সম্মতিতে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা কোনো রকম শেখ হাসিনাকে নিবৃত করার চেষ্টা করেন নাই। এবং তিনি এই গণহত্যাকারীর একমাত্র অন্যতম দোষর রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাহলে এইখানে তিনি অপরাধী, তার এটা মারাত্মক অপরাধ। এবং পরবর্তীতে তিনি এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা কিন্তু তিনি জ্ঞাপন করেন নাই। আর নাম্বার 2 হচ্ছে, যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্টে, আপনাদের মনে আছে,
এই 5 আগস্ট বিকেল বেলা রাষ্ট্রপতি কিন্তু এই চুপ্পু একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র আমার কাছে আছে, আমি সেটিতে সম্মতি জ্ঞাপন করেছি, আমি অনুমোদন করেছি, গ্রহণ করেছি। পরবর্তীতে কয়েকদিন আগে আপনারা জানেন দুটি পত্রিকার সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ওটি পুরাপুরি অস্বীকার করেছেন এবং তিনি নতুন একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করেছেন, নতুন একটা বিতর্ক উস্কে দেবার চেষ্টা করেছেন। তাহলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার প্রকাশ্যে করলেন। কোন এই জাতীয় মানুষ রাষ্ট্রের এই পর্যায় থেকে মিথ্যাচার, এমনিতেই তো মিথ্যাচার একেবারে জঘন্য অপরাধ, তারপরে যদি এই জাতীয় ব্যক্তিরা এই ধরনের মিথ্যাচার করে, তিনি তার সমস্ত পদ এবং সবকিছুর নৈতিকতা হারিয়ে ফেলেন তিনি। সুতরাং এই মিথ্যাবাদী একজন মানুষ, তার ভাষণ শোনা কোনো মতো অবস্থায় উচিত হবে না, কাম্য নয়, যার কারণে তারা তার ভাষণ বয়কট করেছে। আর নাম্বার 3 যেটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, এই নির্বাচনটা কিন্তু রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স, তিনি এই অর্ডিন্যান্স জারি করেন কে? রাষ্ট্রপতি। তিনি এই অর্ডিন্যান্স জারি করেছিলেন, তার অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং তিনি এই গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, এগুলো সব কিন্তু তিনি অনুমোদন দিয়েছিলেন। যথারীতি নির্বাচন হলো, 70% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, 70%। তাহলে যখন তিনি অনুমোদন দিয়েছেন, তার অন্যতম দায়িত্ব, তিনি তো রাষ্ট্রের অভিভাবক, তার অন্যতম দায়িত্ব ছিল যে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হবে এই গণভোটের মাধ্যমে, এই নির্বাচন হবার সাথে সাথে তিনি দুইটারই শপথ পড়াবেন। সরকারি দল একটা শপথ নিয়েছে, আরেকটা নেয় নাই, বিরোধী দল দুটিরই নিয়েছে। অথচ এইখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যে অর্ডিন্যান্স জারি করেছেন, এখানে তার অন্যতম বাধ্যবাধকতা ছিল যে তিনি 30 দিনের ভিতরে একটি অধিবেশন ডাকবেন, কিন্তু এই রাষ্ট্রপতি সেই অধিবেশন ডাকেন নাই। তাহলে এটা তার জন্য মারাত্মক একটা অপরাধ, তিনি প্রচন্ড অপরাধ করেছেন। সুতরাং এই 3টা অপরাধের কারণে এই রাষ্ট্রপতির ভাষণ শোনা এবং ওই সংসদে তার ভাষণ দেবার কোনো অধিকার ছিল না, কিন্তু তিনি দিয়েছেন কি জন্য? কারণ আমাদের বিএনপি, আমাদের সরকারি দল এখন ওই বিধবা নারীর প্রেমে পড়ে গেছে বা ওই কুৎসিত নারীর প্রেমে পড়ে গেছে, কারণ তার কাছে কিছু মধু আছে। কি মধু আছে? মধুটা হচ্ছে এই সংবিধানের বাইরে বিএনপি যেতে চাচ্ছে না, এই কারণে যে এই সংবিধানের ভিতরে থাকলেই শেখ হাসিনার মতো 17 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এবং তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এবং শুরু হয়ে গেছে। নির্লজ্জ রাষ্ট্রপতি যদি আপনাদের জীবনে দেখতে ইচ্ছা করে, তাহলে সাবধান চুপ্পুকে দেখে নেবেন, যার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই, একদমই লজ্জা শরম নাই। ক্ষমতার লোভে, দেখেন একটা কথা, সব কথা বলার আগে একটা কথা বলিনি, এই যে ভুয়া, লজ্জা শরম থাকলে এখন পর্যন্ত এরপর আর জীবনে মুখ দেখাবে না এবং এই অধিবেশন সংসদে কোনোদিন আর জীবনে যাবে না। একজন রাষ্ট্রপতিকে এরকম ভুয়া মনে করছিল সে আগের বিরোধী দল, কয়েকজন নিয়ে, মাত্র হাতে গোনা কয়েকজন নিয়ে বিরোধী দল মনে করছিল, এখন তো সেটা না। এই যে ভুয়া ভুয়া স্লোগান তো শুনছেন আপনারা, আচ্ছা আমি শোনাবো না সেগুলো, আমি শুধু ওটা বলে নেই। এখন দেখেন, এই যে যদি লজ্জা শরম থাকে তাহলে তোমার পদত্যাগ করা উচিত, পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আর একটা কথা বলি, আগামীকালকে তো শেখ হাসিনা আসবে বাংলাদেশে, শেখ হাসিনা আসবে। কেন আসবে সেটা বলি, আসতেই পারে এখন, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আজকে ভাষণ দিচ্ছে। এখন রাষ্ট্রপতির পর কিন্তু ভাষণ দেবে কে? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি, আবার মনে করি না যে আমিও পাগল হয়ে গেছি, ঘুমাই না দেখে, না, একদমই না, উনি দেবে। তারপর এখন আপনারা বলবেন কি, ওনার নামে মামলা আছে, এটা আছে সেটা, এটা তো বলবেন নাকি? এটা কিচ্ছু হবে না, কিছু হবে না মানে কি জানেন? উনি আইনের আশ্রয় নিবে, ওখান থেকে ধরেন ওনাকে ফাঁসি দিয়ে দিবে। আমাদের যে চুপ্পু সাহেব, ওনারা কিন্তু সংবিধানে লেখা আছে উনি ক্ষমা করতে পারবেন চাইলে, বাস রাষ্ট্রপতি ক্ষমা করে দেবে, শেষ, এখানেই সমাপ্ত। তাহলে আমাদের প্রধানমন্ত্রী আবার সুন্দর করে দেশ চালাবে। ভালো লাগতেছেন আপনাদের কাছে কথাগুলো? এটাই বাস্তবতা, সংবিধান অনুযায়ী আমি এই কথাগুলো বললাম। এখানে সংবিধানের বাইরে আমি কোনো কথাই কিন্তু বলি। শোনেন, যারা সংসদে যে কিভাবে গেল সেটাই ভুলে গেছে, মন্ত্রী কিভাবে হলো সেটাই ভুলে গেছে, প্রধানমন্ত্রী কিভাবে হলো সেটাই ভুলে গেছে। যেখানে দাঁড়ায় কথা বলতেছে সংসদে বসে পবিত্র জায়গায়, সেটা যে দাঁড়াইছে কার জন্য দাঁড়াইছে, কাদের উপলক্ষে, সেটাই ভুলে গেছে। প্রমাণ দেব, শোনেন। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম। শোনেন, ৭১ শহীদদের প্রতি স্মরণ করতে শোনেন, আমি ক্ষমা প্রার্থনা ভুলে গেছে। আজকে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, যেহেতু এই সংসদে দাঁড়িয়ে আছি, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে না বলছে, দেখছেন, ভুলে গেছে সে, কিন্তু এটা ভুলে গেছে, ছেড়ে ভুলে গেছে, ঠিক আছে। এটা হলো, এটা কিন্তু কষ্ট করে বলতে হয়েছে, এটাও বলতো না যদি বিরোধী দলটা শক্তিশালী না হতো। যারা 40%-এর নিচে ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে, এত অহংকার দাম্ভিকতা যার ভিতরে থাকার পার্সেন্টেজ দেখতে হবে আপনার, আপনি আসন কতটা পাইলেন,
সেটা যেভাবেই পাচ্ছেন ওটা না দেখা একটু দেখা উচিত যে আপনি কত পার্সেন্ট ভোট পেয়ে আপনি ক্ষমতায় গেছেন। সেটা বুঝে শুনে কথা বলা উচিত যে কোনো সময় ঝড় কিন্তু ঝড়ের বেগে জনগণ রাস্তায় নেমে যাবে, সেটা আপনার বোঝা উচিত। আপনারা আজকে 2 দিন যাবত একটি আলোচনার মধ্যে ডুবে আছেন সবাই, দ্যাট ইজ হাসনাত আব্দুল্লাহ, পোস্টার বয় হাসনাত আব্দুল্লাহ। কেউ বলে ব্লুটুথ বয়, কেউ বলে পোস্টার বয়, কেউ বলে ক্যাপ্টেন, যে যাই বলুক ভাই হি ইজ এ জিনিয়াস, ভাই হি ইজ এ জিনিয়াস, হি ইজ সুপার সুপার। যা দেখাইলো সে গত পরশু রাত্রে, সেটা ইতিহাস হয়ে থাকলো বাংলাদেশের এই অঙ্গনে, মানে এই রাজনীতির অঙ্গনে। কি করছে আপনারা জানেন যে দেখেন, হাসনাত আব্দুল্লাহ এমপি হবার পর সে তার এলাকার জন্য কি কি করেছে, কি কি করবে, কি কি ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার পানির মতো পরিষ্কার করে ম্যাপ আইকা ব্ল্যাকবোর্ডে আইকা জায়গা সময় টাকা সবকিছু মিলাইয়া আমাদেরকে বুঝাইতেছে, বা তার দেবিদ্বার এলাকার লোকজনকে বুঝাইতেছে যে আমি এমপি হয়েছি, আমার এখানে কি কি কর্তব্য আছে, কোথায় কোথায় কোন রাস্তা হবে, কোন রাস্তার প্রকল্প কারা করতেছে, সেটা এলজিআরই করতেছে না আইপিসি করতেছে না কে করতেছে, তাদের সম্পর্কে বলতেছে। সেই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, সেই কাজ হইলে পরে বাকি কোন কাজ করতে হবে, তার সময়কালে কিভাবে এগুলো ডেভেলপমেন্ট হবে, কাজগুলো যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে, তাদেরকে আপনারা জনগণ যে বলবেন আমাদের যে কাজটা তোমাকে সরকার দিছে, আমাদের এই রাস্তাঘাট আমাদেরকে বুঝাইয়া দাও, মানে পাবলিকরে ইনভলভ করে দিছে, পাবলিকের ভিতরে গুমর সব ফাঁস করে দিছে। যে গুমর বাংলাদেশের অনেক সাধারণ মানুষই তো নয়, উচ্চ উচ্চ মহলের মানুষও জানতো না। ধরেন আমি বাংলাদেশে বড় হয়েছি, আমি যে বিদেশে আসছি আর কত বছর, এরপরে বাংলাদেশে যে এত কিছু হয়েছে এতদিন, যে কোনো সরকারের সময়, ইভেন কি সব সরকারের সময় আমরা কোনো খবর রাখতাম না। আমি কি কখনো জানতাম যে বাংলাদেশে প্রচুর পরিমাণে খেজুর দেওয়া হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশকে আগে মুসলিম রাষ্ট্র সেই হিসাবে প্রচুর খেজুর এই রোজার সময় উপঢৌকন হিসেবে দেওয়া হয়, সেগুলো বিতরণ করা হবে বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। কেউ জানতো না, আপনারা কেউই জানতেন না যে আপনাদের এলাকার জন্য অল্প বিস্তর যাই হোক একটা খেজুর বরাদ্দ থাকে প্রত্যেক বছরই সেটা আসে অ্যারাবিয়ান কান্ট্রির বিভিন্ন মুসলিম বন্ধু প্রতিম দেশ থেকে। হ্যাঁ, এর মধ্যে 2-1 জন লিখছেন যে হ্যাঁ আমাদের এলাকার এমপি মহোদয় একবার খেজুর দিছিল। এটা অ্যাকচুয়ালি এমপি মহোদয়ের খেজুর নয় বন্ধুরা। আমরা কি জানতাম যারা এরকম পাইছেন এর আগে খেজুর বা কিছু একটা, ভাবছেন যে এটা এমপি মহোদয় দিছে। না, এটা এমপির টাকার না, বাংলাদেশ সরকারের টাকার না, এটা হইলো বিদেশে বাংলাদেশের মুসলিম বন্ধু প্রতিম দেশ থেকে উপঢৌকন। ঈদের সময় দুম্বার মাংস, উটের মাংস দেওয়া হয় বাংলাদেশে প্রচুর পরিমাণে। আমরা কেউ কোনোদিন শুনছি, কেউ কোনোদিন পাইছি? আপনি যে দেখতেছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কোনোদিন পাইছেন? পান নাই, বাট এখন থেকে পাবেন। হাসনাত আব্দুল্লাহ পুরো জাদুর বাক্স খুলে দিছে আজকে, পাবলিকলি জানায় দিছে, এবং সে তার এলাকায় কতটুকু খেজুর পাইছে এবং কাকে কিভাবে দিবে, কতটুকু করে দিবে, একদম যোগ বিয়োগ পূরণ ভাগ করে লেখা দিছে যে আমি এই পাইছি, এই আপনাদের জন্য দিছি। বাকিগুলা কোথায়? মানে দেবিদ্বারকে যদি বাদ দেন, বাংলাদেশে তো আরো অনেকগুলো কনস্টিটিউন্সি আছে, ওই সেই এমপিরা তো বলে নাই, সেই এমপিরা তো ডিক্লারেশন দিচ্ছে না। তারা তো কখনোই বলে নাই যে খেজুর আসছে বা খেজুর আসতেছে, তোমরা খেজুরও পাবা, তোমরা দুম্বার মাংসও পাবা, তোমরা উটের মাংসও পাবা। বলছে কেউ? বলে নাই। ভাবছিলাম বলবে, কারণ তারেক রহমান সাহেব এবার ক্ষমতা গ্রহণের পর সে বেশ কিছু নিউ ডাইমেনশনাল কাজ করতেছে। যেমন উনি প্রচুর ওই প্রোটেকশন নিয়ে, গাড়ির বহন নিয়ে রাস্তাঘাটে চলতেছে না, নিজে 1-2টা গাড়ি নিয়ে 2-1 জন লোক নিয়ে চলে যেতেছে, সিম্পলি চলাফেরা করতেছে। এবং উনি বলছেন ওনার কোনো এমপিরা কোনো গাড়ি নিতে পারবে না। গতকালকে একটা দেখলাম, উনি যেমন প্রথম বলছিলেন উনি কোনো সরকারি ট্যাক্সি গাড়ি নেবে না এবং কোনো এমপি সাহেবকে নিতে দিবে না, সবাইকে উনি বলতেছেন তোমরা মানুষের কাছাকাছি যাও, তোমরা মানুষের সেবা করো, তোমরা প্রয়োজনে এই যে ডেঙ্গুর জন্য রাস্তাঘাটের লাইবা মশারি ধুন করো, তোমরা জনগণের কাছে যাও, জনগণের মানুষ হও। এইগুলো বলার পাশাপাশি এই কথাটা কিন্তু তারেক রহমান সাহেবের এখন বলা উচিত, তোমরা আব্দুল্লাহকে ফলো করো। আব্দুল্লাহ কি করতেছে দেখো, আব্দুল্লাহ তার এলাকার সমস্ত কর্মকাণ্ড তার জনগণকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাইতেছে ফেসবুক দিয়ে। তোমরাও ফেসবুকের অ্যাকাউন্ট খোলো, তোমরাও বলো তোমার এলাকায় কোন কাজটা হচ্ছে, কোন কাজটা হচ্ছে না, কোন কাজের অগ্রগতি কি, কে খেজুর পাইলো, কে খেজুর কতটুক পাবে, কে কতটুক দুবার মাংস পাবে, কে কতটুক উটের মাংস পাবে, সব তোমরা পরিষ্কার করো, পাবলিকের কাছে এগুলো সব ক্লিয়ার করো। প্রত্যেকটা এমপিকে তারেক রহমান সাহেবের এই হুকুমটা দেওয়া উচিত। শুধুমাত্র গাড়ি নিলাম না, শুধুমাত্র সিম্পলি চলাফেরা করলাম বা ডেঙ্গুর জন্য মশা তাড়াইবার জন্য রাস্তায় নেমে আসলাম, ও দিয়ে হবে না। পাশাপাশি জনগণকে খুশি করতে হলে জনগণকে জানাইতে হবে, জনগণের সাথে একটা সম্পর্ক রাখতে হবে এমপি সাহেবের, যে আমি কি করতেছি,
এমপি সাহেব ঢাকায় বসে থাকলে হবে না, এমপি সাহেবকে এলাকায় যাইতে হবে, যেটা আব্দুল্লাহ যাচ্ছে, প্রথম দিন থেকে যাচ্ছে। কত রকম টাকা বন্ধুরা আপনারা কাবিখা ফাবিকা কি যেন শুনছি, কত রকম টাকা বরাদ্দ হয় প্রত্যেকটা এমপির এলাকার থেকে। কতজন পায়? কতজন পায়? প্রচুর পরিমাণ চাউল দেওয়া হয় দরিদ্র মানুষের জন্য। কতজন পায়? এইবার থেকে পাবে, এইবার থেকে পাবে। এই জন্য যে আব্দুল্লাহ তার দেবিদ্বারের যে সমস্ত ঘটনাগুলো যা ঘটাবে, এই সমস্ত ত্রাণ বলেন, রাস্তাঘাট বলেন, খেজুর বলেন, দুম্বা বলেন, উট বলেন, এগুলো নিয়ে সে যা করবে এটা সে তার পেজে রেগুলার দেওয়া যাবে। এবং সে জবাবদিহিতা নামে আরেকটা পেজও খুলে দিছে, ওইখানে আপনি আপনার কমপ্লেন করতে পারেন এজ এ আপনি যে কনস্টিটিউশনিতে আছেন তার এমপি মহোদয়ের কাছে। এইটা এখন করা উচিত বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের 299টা বা 298টা বর্তমানে। কেমন দেখলেন নতুন বাংলাদেশের সংবিধানের সংসদ, সংবিধান রক্ষা করার জন্য এই সংসদ, কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে। বিরোধী দলের ভূমিকা ভালো লাগছে, সরকারি দলের ভূমিকা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে নতুন স্পিকার মেজর হাফিজ সাহেবকে। ওনার আবার একটা টাইমে আমি ভক্ত ছিলাম, রাজনীতিবিদ হিসাবে না, উনি একটা টাইমে ফুটবল খেলতো মোহামেডানে, খুব সম্ভব 70-71 ওই টাইমে স্টেডিয়ামে যাই ওনার খেলা দেখতাম, ভালো খেলতো কিন্তু ভাই, ওইখান থেকেই পপুলার, পরে রাজনীতিতে আসছে। যাই হোক, উনি স্পিকার, কিন্তু উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী আর স্পিকার এক ব্যক্তি থাকে না কখনো, যার জন্য মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কইরা স্পিকার হিসাবে শপথ নিছেন। আবার এদিকে দেখেন, এই যে ডেপুটি স্পিকার, ওনাকেও কিন্তু আপনারা চিনেন, কায়সার কামাল, উনিও কিন্তু বিখ্যাত। কিভাবে বিখ্যাত জানেন? ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল, ডাক নাম আবার রাখছে কলকাতায় যায় রাহুল। এই রাহুল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জৈমা গেছে। হ্যাঁ, সব ধরনের মানুষই আছে এখানে ভাই। সবচেয়ে বড় মজা হয়েছে কোন জায়গায় জানেন? যখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এন্ট্রি নেয়, এন্ট্রির সময় দেখছেন ভেগুল বাজতেছিল, আর কে যেন একজন পিছন থেকে চিৎকার করে বলতেছিল, মহামান্য রাষ্ট্রপতি। ওই যে সিনেমা আমরা দেখতাম না, রাজা যখন ইন করে তখন একজন বলতো না, হুঁশিয়ার হুঁশিয়ার, ওরকম হয়েছে ব্যাপারটা, জমজমাট। কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে ওনারা দাঁড়ায় গেল, ওনারা মাইনা নিল না। কারা? এই যে আমাদের 11 দল, জামাত ইসলাম, এনসিপি। আচ্ছা, ওনারা তো আগেই বলছে আমরা মাইনা নিব না, আমরা ওইখান থেকে বাইরে হয়ে যাবো, আগে বলছে না? তার মানে যাই না শুনেই তো উনি আসছে। দেখছেন কিভাবে ইজ্জতের ফালুদা বানায় দেয় এই সংবিধান। এই সংবিধান কিন্তু মানুষের ইজ্জতের ফালুদা বানায় দেয়। মহামান্য রাষ্ট্রপতির মান ইজ্জত নিয়ে খেলতেছে এই সংবিধান, আমি মনে করি। হ্যাঁ, দেখেন এই সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই কথাটা লেখা আছে, তাই না? কিন্তু এই কথাটা দিয়ে তো উনি ওনার বক্তব্য শুরু করে নাই। সংবিধানে যা লেখা আছে তা মানবেন না, সংবিধান মাইনাই তো উনি এখন রাষ্ট্রপতি। উনি যখন বক্তব্য রাখতে গেছে, তখন সবাই যখন দাঁড়ায় গেছে, উনি না বেকুব হয়ে গেছে, এমন ভাবে তাকাইতেছিল যেন ব্যাপারটা উনি জানতেনই না। এই যে হট্টগোল হইতাছিল, চিল্লাচিল্লি হইতাছিল, এর মধ্যে দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে যাচ্ছিল। কেউ শুনুক না শুনুক, ওনার দায়িত্ব উনি পালন করতেছিল। কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? উনি কেমন, মানুষটা কেমন, ওনার চরিত্রটা না কেউ ধরতে পারতেছে না। এক এক সময় এক এক রকম। তো নায়ক শাকিব খান এক এক ছবিতে এক এক রকম, কোন ছবিতে আর্মি, কোন ছবিতে আবার ডাকাই, কোন ছবিতে মাফিয়া, কোন ছবিতে গরিবের বন্ধু, এরকম হয়ে গেছে ওনার চরিত্রটা। উনি এক এক সময় এক এক কথা বলতেছে, তো মানুষ কিভাবে নিবে ওনাকে? এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে, এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন। ওনার বক্তব্যগুলো শুনেন, ওনার যতগুলো বক্তব্য আছে টুকরা টুকরা গুলা সব জোড়া দিয়া যখন কোনো ইয়াং ছেলে বা এই নতুন প্রজন্ম কেউ দেখবে, কি শিখবে ওনার কাছ থেকে? উনি আজকে বক্তব্য শুরু করছে কি দিয়ে জানেন? 2000 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ছাইরা দেয়, তখন আওয়ামী লীগ ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন। হ্যাঁ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তখন সেই ডুইবা যাওয়া জাহাজের হাল ধরে বেগম খালেদা জিয়া। এই কথা দিয়ে উনি বক্তব্য শুরু করছে। আবার উনি বলতেছে ফ্যাসিবাদের কথা, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার, তাদের কাছ থেকে এই দেশ মুক্ত করছে কারা, তাদের নিয়েও কথা বলতেছে। মানে জুলাই 24-এর রক্ত দিছে শহীদদের কথা উল্লেখ করতেছে, সব রকম কথা বলতেছে, কিন্তু কারো মন জয় করতে পারতেছে না। কারণ মানুষ বুঝতে পারতেছে না আসলে মানুষটা কেন বারবার
ডিগবাজি খাইতেছে। ওই যে জাহিদ খান চলে গেছে বিদেশে, আমেরিকা না কানাডায় আছে, সেই জাহিদ খানের মতো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান, এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলেই তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে। উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, দেলোয়ার জান ঝন্টু সাহেব আমার ওস্তাদ, উনি খুব বানাইতো, উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন আজকে জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন। ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইলো, এত অত্যাচার হইলো, মিডিয়া ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে, কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরাচার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগে সেই স্বৈরাচার শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন যখনই মতি ভাই, মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বললো যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টা গেল। ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে, 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা। শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে, একই দিনে শপথ নিবে। মানে এমপিরা যেদিন শপথ নিবে, সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাত ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে, বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়রা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সবকিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে, ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সে ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই, কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে। কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে এইটা বুঝবে না? অর্থাৎ ছপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না, সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতিকে বিএনপির রাষ্ট্রপতি না বানায়া ওনাদের নিজস্ব মানুষ ওইখানে বসায়, তাহলে কি হবে জানেন? 5 বছর পর যখন আবার নির্বাচন আসবে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসতে হবেই। কিন্তু দেখেন 5 বছর পর একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন, 5 বছর পর যখন ওনারা ক্ষমতা থেকে চলে যাবে, ঠিক একই টাইমে তো রাষ্ট্রপতিকেও চলে যাইতে হবে। তার মানে কি নতুন কেউ আসবে, নতুন কারো অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে। বুদ্ধিটা খেলাইছে এখানে। হ্যাঁ ভাই, তারেক রহমান সাহেবের মাথায় বুদ্ধি আছে রে ভাই। এই যে ওনাকে রাইখা দিল না, দেখবেন বছর খানিক রাইখা দিবে। অলরেডি এই কথা শোনাও যাচ্ছে যে বছর খানিক পর ওনাকে বিদায় করে নিজেদের মানুষ বসাবে রাষ্ট্রপতির পদে নিজেদের মানুষ বসাবে। তাহলে হিসাবটা কি হলো দেখেন, 5 বছর পর যখন ওনারা চলে যাবে, আরো 1 বছরের জন্য ওনাদের রাষ্ট্রপতি কিন্তু ওই চেয়ারে বসা রইল। এখন যে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকার কার অধীনে থাকবে?
ওই রাষ্ট্রপতির অধীনে থাকবে, ওনাদের বসানো রাষ্ট্রপতির অধীনে থাকবে। আর এই রাষ্ট্রপতির যে কি ক্ষমতা এই সংবিধানে দিয়ে গেছে এটা তো আপনারা হারে হারে টের পাইতেছেন। কেউ কি সরাইতে পারছে গত 18 মাসে? ওই রাষ্ট্রপতিকে পারে নাই, তখনও কেউ সরাইতে পারবে না। ওই ওনাদের বাছাই করা পছন্দের রাষ্ট্রপতির অধীনেই ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, আর ওই নির্বাচনে প্রভাব খাটাইতে পারবে ওনাদের রাষ্ট্রপতি। হিসাবটা হইলো এইখানেই, এই হিসাবই রাইখা দিছে, অন্য হিসাবও থাকতে পারে, এত হিসাব মিলামিলি করার দরকার নাই। শুধু এইটুকুই বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে দেন, দিতে বাধ্য হবেন আপনারা। হয়তো এমন করতে পারে ওনাদের নির্বাচনের আগে 31টা দফা ছিল না, ওই 31 দফাকে মিলায়া জিলায়া এই গণ অভ্যুত্থানের সনদপত্রটাকে ওর মধ্যে ঢুকাইয়া মিক্স কইরা ফালুদা বানায়া নতুন কিছু হয়তো একটা দিতে পারে। কিন্তু এই ভাবনাটা ভুল, টোটালটা ভুল। হ্যাঁ ভাই, এই জেনারেশনকে বুঝতে আরেকটু সময় লাগবে, এই 3-4 মাস, ঈদের পরেই সবাই বুঝতে পারবেন। এখনই তো বুঝাই দিছে হাসনাত আব্দুল্লাহ এই জেনারেশন কি করবে। এই যে ওনাদের এনসিপি থেকে 6 জন গেছে না, এই 6 জনই ধরে নেন 300 এমপি, এই 6 জনই দৌড়ের উপরে রাখবে 300 এমপি কে। এটা আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। আজকে দেখলাম আখতারুজ্জামানকে, হ্যাঁ ভাই এনসিপির আখতারুজ্জামান সিএনজিতে কইরা এই সংসদে যাচ্ছে, সিএনজিতে বৈশা। একটা গাড়ি কি ম্যানেজ করতে পারতো না? না, করবে না। হারাম খাবে না ভাই, এরা হারাম খাবে না। অনেকটাই তো অনেক কথা বলতে শুনতেছি, এরা হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আরে ভাই প্রমাণ করেন না, প্রমাণ কইরা দেখান। এই যে বলতেছে ভাই ওই যে ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা কই গেছে এটা জানার জন্য হাসনাতকে নাহিদকে জিজ্ঞাসা করার দরকার নাই, এই টেলিফোনে জিজ্ঞাসা করো, ওই যে জেমিনি আছে না, এআই আছে না, এদেরকে জিজ্ঞাসা করো ওই ত্রাণের টাকা গেছে কই। আর সরকারও জানে ওই ত্রাণের টাকা গেছে কই। খামাখা এইসব গুজব ছড়ায় লাভ নাই। আগে অনেকটাই বলতে শুনছি এই ইউটিউবে আইসা এই এনসিপি একজন মেম্বারও তো হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, এরা আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলায় সংসদে যাইতে চায়, ফকিন্নির পোলায় সংসদে যাইতে চায়, এরকম তো শুনছি। কিন্তু ওরা তো সংসদে চলে গেছে, কিছুদিনের মধ্যেই টের পাবেন, কিছুদিনের মধ্যেই টের পাবেন এই জিএনজি আবার জায়গা উঠবে, তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বে। 70% মানুষের ভোটের অধিকার ছিনে আনবেন, এটা কি হইতে পারে? না ভাই, হইতে পারে না। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, লাশ শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, হ্যাঁ লাশ শরম দোকানে কিনতে পাওয়া যেত, যদি ধরেন 1 কেজির দাম 1 কোটি টাকা হয়, আমি আমার ফ্ল্যাট বিক্রি কইরা ওই 1 কোটি দিয়া লাশ শরম কিনা একজনকে আমি গিফট করতাম যে ভাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।